নমস্কার। আজকে আমরা একটা খুব সেনসিটিভ টপিক নিয়ে আজকে আলোচনা করব। আপনারা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। এটা একজন শ্রোতা বন্ধুরই প্রশ্ন প্রেজেন্স গ্রুপের। তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে, "দাদা বলুন যে বিশেষ কোন, কোন কারণ এবং কর্মের জন্য বিকলাঙ্গ সন্তান জন্ম নেয় বা স্পেশাল চাইল্ড?" তো আমি না আ মানে আমি যেহেতু ইউটিউবে অন্য খবর বা অন্য চ্যানেল সেরকম একটা আমার শোনা হয় না। তো ওনারা বলছে এখন নাকি প্রচুর অটিজম বেড়ে গেছে। প্রচুর স্পেশাল চাইল্ড এরকম আসছে যেটা আগে আগে নাকি অনেক কম আসতো, দিদি জামাই যা বললেন। তো আমার দেখা ২-১ জন বন্ধু আছে যে যারা এরকম স্পেশাল চাইল্ড। তো তারা কি, কি দেখেছে বা দেখে আ তো সেটা চলুন আমরা ছোট্ট করে আজকে একটু আলোচনা করি। পয়েন্ট অনুযায়ী যাব। ১ নম্বর পয়েন্ট, অনেক জন্মের ঋণ যদি আপনাকে একবারে শোধ করতে হয়। ধরুন আপনার ২০টা জন্ম নিতে হবে সাপোজ। ২০টা জন্মের ঋণ আপনি চাইছেন যে আমি ৬০ বছর ৬০ বছরের মধ্যে নেব। ২০টা জন্ম মানে বুঝতে পারছেন? অনেক। তো সেটা আপনি একটা জীবনে নিতে চাইছেন। তখন কিন্তু আপনার আপনি ওরকম স্পেশাল চাইল্ড হয়ে জন্মাতে পারেন যেখানে আপনার না মানে বিশেষ কিছু করার থাকবে না। আপনি দেখবেন সবাই কি সুন্দর নিজে হাতে সবকিছু কাজ গুছিয়ে করছে। কিন্তু আপনি করতে পারছেন না। কারণ এরকম অনেক না মহাত্মা আছে যারা অনেকগুলো জন্মের ঋণ, অনেকগুলো মানে কর্মের বোঝাকে তারা একবারে একটা জন্মের মধ্যে নেওয়ার চেষ্টা করে। সেটা যেন তেন প্রকারে নয়। তো যেহেতু দেখুন একটা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্ম, আরেকটা হচ্ছে আমাদের ভক্তি দ্বারা তৈরি করা কর্ম। তো এরকম আমি বহু বাচ্চাকে দেখেছি যারা স্পেশাল চাইল্ড কিন্তু প্রচুর বড় বাড়িতে গিয়ে জন্মায়, প্রচুর। তাদের ধন সম্পত্তি, আহ, তাদেরকে দেখে রাখবার জন্য লোক, এগুলোর কিন্তু অভাব হয় না। ঠিক আছে, তারা না সত্যিকারের ওই রকম ভাবে আসে, মানে নিজেদের কর্মগুলোকে খুব তাড়াতাড়ি ভাবে ক্ষয় করবার জন্য। এটা হচ্ছে যারা বড় বাড়ির, যারা যারা খুব বড় বাড়ি থেকে স্পেশাল চাইল্ড হয়। আমি আসবো পরের পয়েন্টে, গরিব ঘরে মানে যারা খুব স্ট্রাগলফুল ঘরে যারা আর কি আপনার স্পেশাল চাইল্ড হয়। আমি সেটা পরের পয়েন্টে আসবো, আমি কিছু আপনাকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে। এরকম একটা ক্যাটাগরি আছে যারা অনেকগুলো জন্মের কর্মের বোঝা এই ৬০-৭০ বছরে আর কি ভোগ করে চলে যেতে চায়। আছে এরকম অনেক। তো আমি দেখেছি তাদেরকে অনেক বড় বাড়িতে জন্ম নিতে। আমার একটা বন্ধু আছে, বলতে চাই না, তার নাম আমি বলছি না। সে কারো ওরকম পাটা না, সে এইভাবে হাঁটতো, মানে হাঁটতে পারতো না। এখনো প্রচুর স্ট্রাগলফুল একটা বাড়িতে গিয়ে পড়ে, মানে জন্ম হয় তার। প্রচুর স্ট্রাগল করে। কোনো সময় ভালো চাকরি বাকরি কিচ্ছু পাচ্ছিল না। তো আমাদের সাথে দেখা হয়েছিল। তো এখন সে অনেক দূরে থাকে। তো সে কোনো সময় কোনো সময় আপনার ওই স্পিরিচুয়ালিটি, ধ্যান, মেডিটেশন, প্রাণায়াম এগুলো না শুরু করে। শুরু করার পরে ৩-৪ বছর পরে উনি একজন ভালো একজন অফিসার পদে চাকরি পেয়ে যায়, সরকারি চাকরি। তো যাই হোক এখন সে ভালো আছে। তার মানে কি যারা স্পেশাল চাইল্ড হয় তারা যদি স্পিরিচুয়ালিটিটাকে এট লিস্ট মন দিয়ে শোনে বা ধৈর্য ধরে যদি প্র্যাকটিস করে, কিছুটা কর্ম মিটিগেশন হয়। পয়সা-কড়ির দিক থেকে তো মিটিগেশন হয় বটেই, যারা স্ট্রাগলফুল ঘরে এসে জন্মায়। নাম্বার 2 হচ্ছে কি উদাহরণ তৈরি করতে আসে। প্রকৃতির কাছে না মানে স্পেশাল, নন স্পেশাল বলে কিছু নেই। প্রকৃতির কাছে মানে আমরা নাম দিয়েছি যেহেতু তারা সংখ্যায় কম, তারা স্পেশাল চাইল্ড। কিন্তু প্রকৃতির কাছে না সেও যেরকম তার ছেলে, আরেকজন সুস্থ নরমাল ব্যক্তি কিন্তু তারও ছেলে।
কিন্তু প্রকৃতি তাদেরকে নিয়ে আসে একটা উদাহরণ প্রস্তুত করতে। প্রকৃতি বলে, তোমরা নর্মাল মানুষরা, তোমাদের কাছে যে জ্ঞান আছে, একজন স্পেশাল চাইল্ডের কাছেও তার থেকেও বেশি জ্ঞান আছে। আপনি দেখুন অষ্টবক্রের নাম শুনেছেন অবশ্যই আপনারা। অষ্টবক্র, অষ্টবক্রের গীতা, কত গুণী মানুষ ছিলেন। ওনার যে শারীরিক যে দৃষ্টিভঙ্গি, এটা প্রকৃতি মানে প্রমাণ করে দিল, বারবার প্রমাণ করেছে যে জ্ঞান আলাদা জিনিস, জ্ঞান একটা সম্পত্তি, যেটা অষ্টবক্র খুব ভালোভাবে প্রমাণ করে দিয়েছে। তাকে তৈরি করেছে আমাদের প্রকৃতি। বলছে দেখো, ওটা যদি সম্ভব হয় এটাও সম্ভব। এটা আমার বলতে গিয়ে না একজনের কথা মনে পড়ে যায়, মানে একটা প্লেসমেন্টের কথা মনে পড়ে যায়। অ্যাস্ট্রোলজিতে একটা শনির একটা প্লেসমেন্ট আছে, সেটা হচ্ছে 11th হাউস। এদের না মানে এদের গত জন্মে এদের সোসাইটি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেনি, এদের ইন্টেনশন ভালো থাকা সত্ত্বেও অ্যাকসেপ্ট করেনি। সেটা যে কোনো কারণের জন্যই হোক, নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য হতে পারে, বা অন্য কোনো স্বার্থও হতে পারে। তো এদের মধ্যে সমস্ত রকম পোটেনশিয়াল আছে, বা ইন্টেনশন এদের খুব ভালো হয় অ্যাকচুয়ালি। শনি যখন নিজের ঘরে বসে যায় বা উচ্চ হয়ে যায়, কিন্তু এদেরকে সেই যোগ্যতাটা বা মানটুকু পর্যন্ত কেউ দেয়নি, ইন্টেনশন ভালো থাকা সত্ত্বেও। তখন না শনি যখন এই এরকম ব্যক্তি জন্মায়, কোনো ঘরে গিয়ে পড়ে, এদেরকে খুব বিশেষ করতে হয় না কিছু। তো তখন কি করে, ওদের একটা সার্টেন এজের পরে গিয়ে স্যাটার্ন চায় যে, আচ্ছা তাই, তুমি এদেরকে অন্ধকারে দলে ফেলে দিয়েছো, তো ওরা মানে একদম শেষের সারির মানুষ, ঠিক আছে চলো, আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, আমি ওদেরকে তুলে নিয়ে এসে লাইমলাইটে দাঁড় করিয়ে দেবো। অদ্ভুত, অতি অদ্ভুত। সেই ব্যক্তি হয়তো, তার কোনো ব্যাপারই নয়, তার কাছে হয়তো অর্থ রয়েছে, তার কাছে, হ্যাঁ অবশ্যই সেই ইন্টেনশন ভালো থাকা সত্ত্বেও আপনি তাকে মেরে দিয়েছেন বা সরিয়ে দিয়েছেন। অবশ্যই সে যে তার ইন্টেনশন যেহেতু ভালো ছিল, তো ভালো ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করে, এরা অবশ্যই ভালো ঘরে গিয়ে পড়ে, যেখানে শিক্ষা দীক্ষা থাকে, খাওয়া পড়ার অভাব থাকে না, যায় সেরকম ঘরেই এদের জন্ম হয়। কিন্তু ওই যে পূর্বে করে আসা ভালো ইন্টেনশন, চেয়েছিল আমার সমাজটা যেন ভালো হয়, আমার সমাজের পশু পাখিরা যাতে ভালো থাকে, তো তাদেরকে নিয়ে আবার এসে না সামনে দাঁড় করিয়ে দিলাম লাইম লাইটে। চায় না, দরকার নেই, কিন্তু চলে আসে, ওদের ভাগ্যটাই এরকম। তো এইটাও প্রকৃতি না প্রমাণ করে যে শুধুমাত্র তোমরাই ভালো গাইতে পারবে, তোমাদের কাছেই ভালো জ্ঞান থাকবে, এরকমটা নয়। যারা স্পেশাল চাইল্ড তাদের মধ্যেও কিন্তু এরকম অনেক, আপনি টিভি খুললে হয়তো বা নিউজ পড়লে দেখবেন, বহু স্পেশাল চাইল্ড বিভিন্ন যে কার্যকলাপগুলো করেছে, আমরা সাধারণ মানুষরা হয়তো সেটা করতে পারি। তো উদাহরণ প্রস্তুত করা, তো উদাহরণ মানে প্রকৃতি দেখাতে চায় যে দেখো, তুমি নিজেকে দুর্বল ভেবো না। তুমি ভাবছো কি যে তোমার হয়তো আজকে সামান্য পয়সা নেই বা কিছু নেই, তুমি ভেঙে পড়েছো, কিন্তু তুমি দেখো একটা স্পেশাল চাইল্ডকে, সে হয়তো দুনিয়া হয়তো জয় করেছে। নাম্বার থ্রি হচ্ছে, যদি আপনি কোনো রকম, যদি কোনো ব্যক্তি গুরুতর পাপ করে থাকে, মানে আমি একজনের পাস্ট লাইফ রিগ্রেশন বলছি। সে ধ্যান করতে গিয়ে সবসময় দেখতো কি যে সে একটা জমিদার ছিল, বুঝলেন? তো এরকম যেতে যেতে সমস্ত যত প্রজা ছিল আর কি, জমিদারটা সবসময় আর কি লাথি মারতেন, ডান পা দিয়ে আর কি ইউজ করতো। তো এই জন্মে যখন এসছে, সত্যিকারের না তার ডান পাটা ওরকম মানে নর্মাল নয়। তো বুঝতে পারছেন কেন এরকমটা হয়। এটা একটা মানে কি বলবো, এটা হচ্ছে যে জিনিসটা অতিমাত্রায় করা হয়, অতিমাত্রা কম করলো, লিমিটে করলো, সেটা এটা করা উচিতই নয়, কিন্তু যেহেতু এটা অতিমাত্রায় হয়ে গেছে, তো একসময় ঈশ্বর বলে যে, ঠিক আছে তুমি অনেক ইউজ করেছো এই পাটা, এবার চলো এটাকে আমি রেস্ট দেবো, বিশ্রাম দেবো। তো এরকমভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো তাই তাই হয়।
এরকম হয়। এটা একটা বড় রিজন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ইনার স্ট্রেংথকে গ্রো করতে। দেখবেন যারা স্পেশাল চাইল্ড হয়, ওদের ধরুন ওরা শুধুমাত্র বাঁ হাতটাকে ইউজ করতে পারে, কিন্তু আপনি দেখবেন আমাদের যে বাঁ হাতের যে শক্তিটা আছে, ওদের বাঁ হাতের শক্তি কিন্তু প্রচুর হয়। মানে একটা সাধারণ মানুষের তুলনায় ওদের বাঁ হাতের শক্তি প্রচুর, কারণ ওরা হয়তো ডান হাতটা ঠিক করে ইউজ করতে পারছে না। তাই জন্য ওদের বাঁ হাতে এত শক্তি দেওয়া হয়, আপনি মানে পারবেন না আর্ম রেসলিং এ। এত শক্তিশালী আমি দেখেছি এরকম মানুষদের। এবার এই ইনার স্ট্রেংথ গ্রো করতেও কিন্তু অনেক সময় স্পেশাল চাইল্ড হিসেবে বা অটিজম হয়ে বা কোনো না কোনো কারণে তারা আসে। এবার এই যে ইনার স্ট্রেংথ, তারা হয়তো গত জন্মে হয়তো ঠিক করে তাদের যে উইল পাওয়ার আছে, মানে মনের যে একটা শক্তি আছে, সেগুলোর প্রতি হয়তো তারা কাজ করে আসেনি, তাদের কাছে কাজ করা ইনকমপ্লিট থেকে গেছে। তো তারা আবার ফিরে আসে এরকম ভাবে, তারা আবার ফিরে আসে। ফিরে এসে এদের এটাই টাস্ক থাকে যে এই জন্মে তোমাকে মনকে শক্তিশালী করতে হবে। অনেক সময় দেখবেন কিছু মানুষকে মানসিকভাবে আঘাত দিয়েও কিন্তু মন শক্তিশালী করতে পারে না প্রকৃতি, তখন তাদেরকে এরকম স্পেশাল চাইল্ড রূপে পাঠায়, যাতে তারা তাদের সত্যিকারের ইনার যে স্ট্রেংথ সেটাকে তারা যেন খুঁজে পায়। এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি বাবা মার খারাপ কর্ম। দেখুন, একটা সন্তান যখন স্পেশাল চাইল্ড হয়ে আসে, সন্তানের তো একটা খারাপ দিক আছে, সে অনেক কিছু করতে পারে না, কিন্তু তার বাবা মাদেরও কিন্তু হয়রানির শিকার হতে হয় সবচেয়ে বেশি। কারণ তাদেরকে খাইয়ে দিতে হয়, জামা প্যান্ট গুছিয়ে দিতে হয়, সব কিছু তাদেরকে রেডি করে দিতে হয়, যেখানে যাবে তাদেরকে সব সময় ওভাবে সঙ্গে যেতেই হবে। তো বাবা মার কিরকম কর্ম থাকে, আপনি দেখবেন বহু মানুষ মানে নিজের আনন্দ তৃপ্তি করবার জন্য অ্যাবর্শন করে ফেলে, এসে গেছে বাচ্চা বলে অ্যাবর্শন করে ফেলে, যেগুলো উচিত নয়। অনেকে আছে কি বলে, মানে বাচ্চা কাচ্চা নেবে না, কিন্তু যৌনতা তারা করে যাচ্ছে, বাচ্চার তাদের কোনো ইচ্ছে নেই। তো তারা যখন আবার ফিরে আসে এরূপ টাইপের বাবা মা হয়ে কোনো এক সময়, তাদেরকে না ওই চাইল্ড দেওয়া হয়, স্পেশাল চাইল্ড, যে নাও তুমি অনেক করেছো বাবা, এবার তুমি এই টাইপের চাইল্ড তুমি নাও। বাবা মারও খারাপ কর্ম থাকে, তার ফলেও দেখুন আহ, প্রত্যেকটা কর্মের সাথে যদি ইন্টারলিঙ্কড না হয়, যোগসূত্র যদি না থাকে, তাহলে তুমি কেন পেলে স্পেশাল চাইল্ড, তোমার পাশের বাড়ির লোকটা তো পায়নি, তাই নয়? আহ, তো এরকম থাকে। আবার এরকমও আমি দেখেছি, ধরুন গত জন্মে তাকে একটা ভালো সন্তানই দেওয়া হয়েছিল, সন্তানের সাথে প্রচুর দুর্ব্যবহার করেছে, পার্শিয়ালিটি করেছে। তো ঈশ্বর নিয়তি ঠিক করে রেখেছে যে একটা সময় আসবে, যে আজকে তুমি ওর ভালো বলে তুমি যে অ্যাডভান্টেজটা তুমি যে নিলে, বা তুমি তার সাথে যে এত খারাপ করলে, তার পুরোটা জিনিস তুমি শুনলে না, এক সময় ওকেই আমি ফিরিয়ে দেবো তোমার কাছে স্পেশাল চাইল্ড রূপে, এবং সারা জীবন তোমাকে বা তোমাদের মতো বাবা মাদেরকে সাফার করতে হবে। তো বাবা মাদেরও কর্ম খারাপ থাকলে এরকম হয়, অ্যাবর্শন, তারপরে হচ্ছে গিয়ে কি বলে, আরো অনেক কিছু আছে যেগুলো টার্মস, এগুলো বলা ঠিক নয়, তারা করতে থাকে। তো এনারা যখন আবার ফিরে আসবে, তারা হতে পারে আবার স্পেশাল চাইল্ডকে অ্যাট্রাক্ট করলো, তাই নয়? যে এবার নাও তুমি সন্তান চাওনি, কিন্তু বাকি কাজগুলো করেছো, সন্তান তুমি নেবে না, তোমার প্রচুর পয়সা ছিল, এবার এই জন্য তোমার দেওয়া হলো, নাও, কিন্তু তার সাথে তোমাকে এটাকেও ফ্রি গিফট দেওয়া হলো, তুমি চালাও এবার সারা জীবন। তুমি এবার তাকে নিয়েই শুধু ভাববে, তুমি যেহেতু সন্তানের কথা কোনোদিনও ভাবোনি, এবার তোমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলা হলো যাতে তুমি সারা জীবন ধরে সন্তানের কথাই ভাববে, যে ওর কিভাবে চলবে, ও তো করতে পারে না, ও তো পড়তে পারে না, ও তো বলতে পারে না, ও তো দেখতে পারে না। এবার নাও তুমি সারা জীবন তাকে নিয়েই ভাবো,
কোনো জন্মে তাকে নিয়ে ভাবোনি, সন্তানকে নিয়ে ভাবোনি, এবার তুমি ভাবো। এবার তুমি ভাবতে বাধ্য করা হলো, তোমাকে ঈশ্বর ভাবতে বাধ্য করলো। নাও, গিফট, তফা এলো। পরের পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তিরা পশু পাখিদের উপর অনেক অত্যাচার করে, আপনি ভাবতে পারবেন না, একটা বিড়াল আমাদের, জাস্ট আপনাকে একটা সত্যিকার একটা এক্সাম্পল বলি, দাঁড়ান। আমাদের জাস্ট বাড়ির থেকে 2-3টে বাড়ি পরেই একটা আম গাছ আছে, এবং সেখানে একটা লোক থাকে, তারা বিবাহিত এবং তাদের একটা কন্যা সন্তান আছে। একটা বিড়াল রোজ যেত বলে ওই কাকুটি তাকে মাথায় ইট মেরে মেরে ফেললো, মাথায় ইট, একটা একদম, মানে কি বলবো, কি ব্রুটাল। আপনি বিড়ালটা যেভাবে মারা গেছে না, আপনি ভাবতে পারবেন না। মানে চিৎকার করতে করতে তড়পে তড়পে মারা গেছে। এবার ওনার মেয়ে বড় হলো, বিয়ে হলো, তার বাচ্চা হলো, স্পেশাল চাইল্ড। কি বুঝলেন? বলুন কি বুঝলেন, কমেন্ট অবশ্যই জানাবেন। আমি এটার আর এক্সপ্লেনেশনে যাব না, আমার যা বলার আমি একটা উদাহরণই বলে দিয়েছি। কমেন্টে জানাবেন, ঠিক আছে? পরের পয়েন্ট নাম্বার 7, ইনোসেন্ট ব্যক্তিদের ওপর যারা খুব মেন্টালি টর্চার করে। আপনি দেখবেন না, কিছু ব্যক্তি আছে প্রচুর ইনোসেন্ট থাকে, প্রচুর ইনোসেন্ট, মানে ভাবতে পারবেন না এত লেভেলের ইনোসেন্ট, একদম সরল সোজা সাপটা ব্যক্তি। আপনি যদি তাদের পেছনে সারা জীবন ধরুন আপনি ইয়ার্কি করেছেন, লেগ পুল করেছেন, বা বলা ভালো, খুব মানসিক যন্ত্রণা তাদেরকে দিয়েছেন। ধরুন স্কুলে এরকম থাকে না, অনেক বাচ্চা যারা ফার্স্ট বেঞ্চে বসে, বা একটা কোনায় বসে থাকে সব সময়, বা লাস্ট বেঞ্চে বসে থাকে, যারা বেশি ইন্টারাকশন করে না, কিন্তু আপনি তাদের আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছেন। হতে পারে আপনি আবার পরের জন্মে এসে স্পেশাল চাইল্ড বা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারেন। নাম্বার 8 পয়েন্ট হচ্ছে কি, যদি একজনের বিকলাঙ্গতা দেখে আপনি হাসি ঠাট্টা করেন, তাহলেও আপনার কপালেও শনি নাচছে, আপনিও তাহলে রেডি হন। এবার আপনাকে দেখে কেউ হাসবে, আজকে আপনি একজনকে দেখে হাসছেন, তার কিছু দুর্বল জায়গা দেখে, তো আপনিও তৈরি হন ইন ফিউচার। বেটার লাক ফর নেক্সট টাইম। নাম্বার 9 হচ্ছে পূর্বপুরুষদের ফিরে আসা, ফেলে আসা রাগ। অনেকে আছে না, তাদের যে দাদু ঠাকুমা বা তারও আগের যারা আর কি থাকে, তারা না অনেক সময় হয়তো সেই কেয়ারিংস গুলো পায় না, মানে যে ভালোবাসা বা ওয়ার্মথ যেটা আর কি পাওয়ার কথা, সেটা হয়তো পায় না। তারা অনেক সময় আপনার ছেলে মেয়ে হয়ে ফিরে আসতে পারে বিকলাঙ্গ হয়ে, যাতে তারা বেশি করে যাতে স্নেহ পায়। মানে আপনি ওদেরকে ছাড়া ভাবতেই পারবেন না। আপনি হয়তো অফিসে গেছেন, আপনি ভাববেন কি যে আমার ছেলেটা বা মেয়েটা কি করছে এখন ঘরে, ও তো চলতে পারে না, ওকে হুইল চেয়ারে বসে বসে নিয়ে যেতে হয়, ওকে ঠিকঠাক করে দেখে রাখছে তো। তো এই যে কেয়ারিংস পাওয়ার জন্য কিন্তু অনেক সময় পূর্বপুরুষরা ফিরে আসে। ঠিক আছে, খুব সাবধান। নাম্বার 10, লাস্ট পয়েন্ট, ক্ষমাশীল যে ব্যক্তি হয় না, যে ব্যক্তির মধ্যে না ক্ষমা নেই, ক্ষমা শব্দটাই নেই, সে ব্যক্তির মধ্যে ইন্টারনাল গ্রাজেস বেশি থাকে। তো ইন্টারনাল গ্রাজেস যত বেশি থাকবে, তো আপনি মন থেকে, আগে তো আপনি বিকলাঙ্গ, পরে আগে তো আপনি মন থেকে বিকলাঙ্গ হচ্ছেন। আপনার প্রথমে আপনার মনে চোট পাচ্ছে, তো মন আপনার সবচেয়ে বেশি বিকলাঙ্গ হচ্ছে। তো এরকম বিকলাঙ্গ মন নিয়ে আপনি যদি মৃত্যু পর্যন্ত যদি যান, এবং তারপরে যদি আপনার আবার জন্ম হয়, তাহলেও কিন্তু আপনি বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারেন। তো এটাই ছিল আজকের অ্যানালিসিস। তো যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতে চান, বা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা মেডিটেশন শিখতে চান, তারা চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তো অটিজম নিয়ে আজকে অনেক রকম কথা আমরা বললাম, যে পয়েন্টসগুলো বললাম মিলিয়ে দেখবেন। আর কিছু হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকুন, যাদেরকে পছন্দ করেন না তাদেরকেও ভালোবাসুন, ক্ষমাশীল হন, যত্নবান হন, দায়িত্ববান হন, সবার প্রতি করুণা ভক্তি যেরকম শ্রীকৃষ্ণ করতেন ওরকম করুন। শ্রীকৃষ্ণের মতন ক্ষমা কেউ করতে পারেন, উনি যে লেভেলের মানুষকে ক্ষমা করেছে এরকম কেউ করতে পারেনি বলে আমার মনে হয়। যাই হোক, ভালো থাকবেন।